আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার আজকের ক্লাসে আমরা যত দ্রুত সম্ভব ইন ডিটেইলসে আমাদের পুরো হাইড্রা টপিকটা পড়ে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই দেখো হাইড্রা টপিকটাতে টোটাল কয়টা পার্ট আছে। প্রথমত হাইড্রা টপিকটাতে আমরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের কথা চিন্তা করি, এখানে মূলত ৬টা পার্টই আছে। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস থেকে কোয়েশ্চেন হয়, শ্রমবন্টন থেকে কোয়েশ্চেন হয়, নিউরোসাইটের গঠন থেকে কোয়েশ্চেন হয়, নেমাটোসিস্টের প্রকারভেদ, হাইড্রার চলন এবং হাইড্রার মিথজীবিতা থেকে কোয়েশ্চেন হয়। অর্থাৎ এই ৬টা পার্ট থেকেই সাধারণত আমাদের সিকিউতে কোয়েশ্চেন হয় এবং আশা করি আমরা এই ৬টা পার্টের বাইরে আর কোনো টপিক থেকে কোয়েশ্চেন হবে না। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে ৬টা পার্ট, এই ৬টা পার্টটা আমরা ইন ডিটেইলসে একদম সংক্ষেপে যত দ্রুত সম্ভব পড়ে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে আমাদের এই ক্লাসটা শুরু করছি। দেখো, আমরা জানি যে আমাদের হাইড্রা যেটা রয়েছে, হাইড্রার হচ্ছে গিয়ে যে ৩টা লেয়ার থাকার কথা। আচ্ছা, আমরা সাধারণত কি জানি স্যার? আমাদের ভ্রূণীয় স্তর ৩ ধরনের, মানে ৩টা লেয়ারে থাকে। একদম বাইরে থাকে এক্টোডার্ম, একদম ভেতরে থাকে এন্ডোডার্ম এবং মাঝখানের যে লেয়ারটা থাকে সেটা থাকে মেসোডার্ম। বাট হাইড্রা যেহেতু একটা দ্বিস্তরী প্রাণী, তাই তার এক্টোডার্ম এবং হচ্ছে গিয়ে যে এন্ডোডার্ম থাকলেও মাঝখানে যে মেসোডার্ম থাকার কথা সেখানে মেসোডার্ম না থেকে মেসোগ্লিয়া নামের এক ধরনের অকোষীয় তরল জেলির মতো পদার্থ থাকে, যার কারণে হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। তো এখানে একটু খেয়াল করো তো, হাইড্রার এই যে হচ্ছে একটা হাইড্রার চিত্র। হাইড্রার দেহের একদম বাইরের যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে, মানে বাইরের বলতে হাইড্রার দেহের ভেতরের বাইরের যে লেয়ারটা, সবার বাইরে যে লেয়ারটা আছে একদম শেষে, সেটা হচ্ছে এপিডার্মিস, তাই না? এখন এপি মানে হচ্ছে বাইরে, ডার্মিস মানে হচ্ছে ত্বক, ত্বকের বাইরে মানে একদম বাইরের যে লেয়ার, ওই লেয়ারটা আছে হাইড্রার। এবং একদম যে ভেতরের যে লেয়ার, যেটাকে গ্যাস্ট্রোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, এটাকে এন্ডোডার্ম থেকে আসছে ওইটা। সো গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, ওটা হচ্ছে একদম ভেতরের যে লেয়ারটা সেটা। তবে হাইড্রার এই গ্যাস্ট্রোডার্মিস এবং এপিডার্মিস এটার ভেতরে তো মেসোডার্ম হওয়ার কথা ছিল। মানে সাধারণত কি হয়, মেসোডার্ম হয়। বাট হাইড্রার ক্ষেত্রে যেহেতু হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী, সেহেতু এই মেসোডার্মের পরিবর্তে হাইড্রার ওই দেহের ওইখানে মাঝখানে যে লেয়ারটা ওটা থাকে না, ওইটার পরিবর্তে ওইখানে একটা মেসোগ্লিয়া থাকে। এখানে কি থাকে, মানে মানে মেসোগ্লিয়া থাকে, অকোষীয় তরল পদার্থ থাকে জেলির মতো, আঠালো হয়। আর আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা। এখন দেখো যে হাইড্রার দেহে এই যে এরপরে মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখা যায়, যেটাকে বলা হয় সিলেন্ডারন। কি বলা হয়? সিলেন্ডারন। এবং এই সিলেন্ডারনে খাদ্য পরিপাক হয়। আবার বলছি, এই সিলেন্ডারনে বা এই ফাঁকা জায়গাতেই খাদ্যটা পরিপাক হয়, খাবার আসে এখানে এবং খাবারটা পরিপাক হয়। এই জন্য এই সিলেন্ডারনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি নামেও ডাকা হয়। ঠিক আছে? এবং হাইডার উপরে যে চুলের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কোর্সিকা। হাইডার দেহে মুখ আছে, হাইপোস্টোম আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন শুরু করি। হাইডার দেহে আমাদের যে এপিডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস ওইটা আমরা বুঝলাম, একদম ক্লিয়ার। এখন আসো শ্রম বন্টন, অর্থাৎ হাইডার দেহে কয় ধরনের কোষ আছে ওইটাই হচ্ছে শ্রম বন্টন। তো হাইডার দেহে কয় ধরনের কোষ আছে মনে রাখবা, হাইডার দেহে মূলত 7 ধরনের কোষ পাওয়া যায়। কোথায় কোথায় 7 ধরনের, মানে টোটাল 7 ধরনের কোষ পাওয়া যায়। মনে রাখবো, এপিডার্মিস যে লেয়ারটা রয়েছে, এই এপিডার্মিসের লেয়ারে 7 ধরনের কোষ পাওয়া যায় এবং গ্যাস্ট্রোডার্মিসের যে লেয়ার রয়েছে সেখানে 5 ধরনের কোষ পাওয়া যায়। মূলত এপিডার্মিসের লেয়ারে যে প্রথম 2টা কোষ আছে, ওই 2টা কোষ ছাড়া বাদ বাকি সকল কোষই, 5টা কোষই সেম 5টা কোষই গ্যাস্ট্রোডার্মিসে থাকে, প্রথম 2টা ছাড়া। তো এপিডার্মিসে কোন কোন কোষগুলো থাকে এবং এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? একটা নেমোনিক্স আছে, সেটা হচ্ছে নিজ নিজ গ্রুপ নাইস, নিজ গ্রুপ নাইস, নিজ গ্রুপ নাইস। তো নিতে নিউরোসাইট, জতে জননকোষ, গুরুতে গ্রন্থিকোষ, পতে পেশি আবরণী কোষ, নাতে স্নায়ুকোষ, ছতে সরি ইতে ইন্টারস্টিশিয়াল কোষ এবং শতে সংবেদী কোষ। আবার বলছি, নিতে নিউরোসাইট, জতে জনন কোষ, গুরুতে গ্রন্থিকোষ, পতে পেশি আবরণী কোষ,
নাতে স্নায়ুকোষ, ইতে ইন্টারস্টিশিয়াল কোষ, শতে সংবেদী কোষ। এরপরে গ্যাস্ট্রোডার্মিস আছে। গ্যাস্ট্রোডার্মিসে থাকে আরো 5টা কোষ। সেটা কে মনে রাখবো, এই যে লাস্টের নিজ, এই যে এখন তুমি নিজ বাদ দিয়ে দাও, শুধু গ্রুপ নাইস। প্রথম 2টা কোষ বাদ দিলে, নিউরোসাইট এবং জননকোষ ছাড়া বাকি যে 5টা কোষ আছে, গ্রন্থি, পেশি আবরণী, স্নায়ু, ইন্টারস্টিশিয়াল এবং সংবেদী কোষ, এই 5টা কোষই কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের এই অংশ। মানে গ্যাস্ট্রোডার্মিসে এই সেম 5টা কোষই থাকে। আবার বলছি এপিডার্মিসে থাকে 7টা কোষ। গ্যাস্ট্রোডার্মিসে এপিডার্মিসের প্রথম 2টা কোষ বাদ দিয়ে বাকি সবগুলা কোষই কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে। 7টার মধ্যে 2টা, প্রথম 2টা বাদে বাকি 5টাই গ্যাস্ট্রোডার্মিসে থাকে। So, আশা করি নেমোনিক্স মনে রাখতে পারবো। নিজ, গ্রুপ, নাইস। এখন নিউরোসাইট কি, জননকোষ কি, গ্রন্থিকোষ কি, এগুলো কাজ কি, এগুলো সামনে পড়বো। তো আমাদের মূলত এখানে মূল কথা হচ্ছে শ্রমবন্টন আমরা মোটামুটি পড়লাম, এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস পড়লাম। এখন এখন আমাদের এই যে শ্রমবন্টন পড়লাম, এটা তো জাস্ট নামগুলা পড়লাম, এখন এগুলা কাজগুলো সম্পর্কে তো একটু ন্যূনতম আইডিয়া থাকতে হবে, নাহলে তো আমরা সিকোয়েন্সার করতে পারবো না। সেদিকে আমরা একটু আগাই। দেখো, কোষ ভিত্তিক শ্রমবন্টন আছে একটা, আরেকটা আছে আঙ্গিক শ্রমবন্টন। আচ্ছা, এখন দেখো, কোষ ভিত্তিক শ্রমবন্টন অর্থাৎ কোন কোষ কি কাজ করে সেটা নিয়ে আমরা এখন কাজ করব। আর আঙ্গিক শ্রমবন্টন মানে হচ্ছে হাইডার দেহের কোন অংশটা, যেমন হাইডার, মানুষের কথা যদি একটা এক্সাম্পল দিই, মানুষের হাত কি কাজ করে, পা কি কাজ করে, মুখ কি কাজ করে, ওই জিনিসগুলা হাইডার ক্ষেত্রে কি হয়, হাইডার কোন অঙ্গ কোন কাজ করে, ওইটা হচ্ছে আঙ্গিক শ্রমবন্টন। আর কোষভিত্তিক শ্রমবন্টন মানে হচ্ছে ওই যে হাইডার যে 7টা কোষ পড়ছিলাম, টোটাল তো 7টা কোষই, তার মধ্যে এপিডার্মিসে থাকে 7টা আর গ্যাস্ট্রোডার্মিসে থাকে 5টা। তো টোটাল ওভারঅল তো 7টাই, কারণ মূল কোষ তো 7টাই। এই 7টা কোষের কাজ কি, কোনটা কি কাজ করে, ওইটা হচ্ছে কোষ ভিত্তিক শ্রমবন্টন। দেখো, প্রথমটা আমরা যেটা পড়েছিলাম পেশি আবরণী কোষ, ঠিক আছে? ওই পেশি আবরণী কোষটা, আচ্ছা আমরা নেমোনিক্সটা আবার একটু পড়ি তো। নিজ, গ্রুপ, নাইস। সো আগে নিউরোসাইট ছিল, বাট আমরা একটু উল্টা দিক থেকে আসি, পেশি আবরণী কোষটা আগে দেখি, ঠিক আছে? দেখো, পেশি আবরণী কোষ যেটা আছে, এই পেশি আবরণী কোষটা হাইডারকে চলতে সহায়তা করে এবং হাইডারকে সুরক্ষা প্রদান করে, সেফটি দেয়। পেশি আবরণী কোষ মানে পেশিকে আবরণ করে রাখে, ঠিক আছে? নাম থেকেই কিন্তু একটা জিনিস লিখতে পারবা। এবং এটা চলনের সহায়তা করে, হাইডারে চলাফেরা করে চলনের সহায়তা করে এবং হাইডারকে সুরক্ষায় সহায়তা করে। ওকে, নেক্সট, ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের একটা সুন্দর একটা পার্ট হচ্ছে টোটিপোটেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ধরো হাইডাকে কেউ মাছ থেকে কেটে ফেললো, বা হাইডা একটা কোষ বৃদ্ধ হয়ে গেল, কথার কথা মানে হাইডার একটা কোষ নষ্ট হয়ে গেছে। এই ইন্টারস্টিশিয়াল কোষ এমন এক ধরনের কোষ, ওই যে আলাদিনের চেরাগ দেখছো না, হ্যাঁ, যে কোনো উইশ পূরণ করতে পারে, ওই ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে, খুব সহজে ওইটা ট্রান্সফর্ম হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজন ভেদে সংবেদী কোষ সাপ্লাই করতে পারে, স্নায়ু কোষ সাপ্লাই করতে পারে, গ্রন্থি কোষ সাপ্লাই করতে পারে, অর্থাৎ যখন যেই কোষ লাগবে সেই কোষে ও রূপান্তরিত হয়ে যাইতে পারে, ঠিক আছে? ওই জন্য এটাকে বলা হয় টোটিপোটেন্ট ক্ষমতা। এই ইন্টারস্টিশিয়াল কোষ হাইডার দেহে যদি মাঝখান থেকে কেটে দাও, ইন্টারস্টিশিয়াল কোষ হাইডার দেহের বাকি অংশটুকু নিজে নিজে তৈরি করতে ফেলতে পারে। যেই কোষটা হাইডার দেহে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেই কোষটা ইন্টারস্টিশিয়াল কোষ কি করে চেঞ্জ করে ফেলে। তো এটাকে বলা হচ্ছে টোটিপোটেন্ট, ঠিক আছে? সো ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে এবং এগুলো সকল কোষের উৎসের যোগান দিতে পারে। ধরো কথার কথা, সংবেদী কোষ, আচ্ছা ধরো নিউরোসাইট নষ্ট হয়ে গেছে, নিউরোসাইট নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, হাইডার হাইডার দেহে। এখন ইন্টারস্টিশিয়াল কোষ কি করবে, ও নিজে থেকে নিউরোসাইট সাপ্লাই করতে পারবে, তাই না? সো এটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ এবং এই ক্ষমতাকে বলা হচ্ছে টোটিপোটেন্ট ক্ষমতা, ঠিক আছে? এবং খুবই গুরুত্বপূর্ণ হাইডার দেহের এই কোষটা। এরপর দেখো, নিডোসাইট কোষ, সরি নিডোসাইট, এটা হচ্ছে নিডোসাইট, এটা কোষ বলাটা আসলে উচিত না, কারণ নিডোসাইট পুরোটা একটা জাস্ট একটা লাইক দ্যাট অঙ্কের মতো কাজ করে আর কি। যাই হোক, এক্সাক্ট বলাটা উচিত না। আমরা দেখি নিউরোসাইট হচ্ছে কি যে শিকার এবং আত্মরক্ষায় সহায়তা করে। এই নিউরোসাইটের মাধ্যমে, নিউরোসাইট হচ্ছে, এই নিউরোসাইটের মাধ্যমে কি করে হাইড্রা, হাইড্রা হচ্ছে কি যে তার শিকার ধরা এবং নিজের আত্মরক্ষা করার কাজে এই নিউরোসাইট কোষটা ব্যবহার করে, যেটা আমরা সামনে আরেকটু ডিপলি পড়বো। সংবেদী কোষ, সংবেদী কোষ এবং স্নায়ু কোষে অনেকে ঝামেলা হয়। মনে রাখবো, উদ্দীপনা গ্রহণ করে সংবেদী কোষ এবং উদ্দীপনাটা পরিবহন করে স্নায়ু কোষ। আশা করি বুঝি নাই আমরা। যাই হোক, আমি আবার বুঝাচ্ছি। ধরো যে তুমি আগুনের উপরে হাত রাখছো, তুমি যে আগুনের উপরে হাত রাখছো, এই যে ফিলিং, এই ফিলিংটা গ্রহণ করবে সংবেদী কোষ এবং এই ফিলিংটা তোমার সারা দেহে ছড়িয়ে দিবে স্নায়ু কোষ। অর্থাৎ ফিলিংটা বা উদ্দীপনাটা গ্রহণ করে সংবেদী কোষ এবং সেটা সারা দেহে ছড়িয়ে দেয় স্নায়ু কোষ। ছড়ানোর দায়িত্ব স্নায়ু কোষের, বাট গ্রহণ করার দায়িত্ব সংবেদী কোষের।
আশা করি পার্থক্যটা বুঝতে পারছে। এরপর আসো গ্রন্থি কোষ। মানে গ্রন্থি মানে হচ্ছে এখান থেকে কিছু না কিছু বের হবেই, এনজাইম বের হইতে পারে whatever। তো এই গ্রন্থি কোষটা ওই যে খাবার খায় না হাইড্রা, ওই খাবারটা গিলতে সহায়তা করে এবং হাঁটা চলাতেও কিন্তু সহায়তা করে পেশিয়াবনী কোষের পাশাপাশি। আর জনন কোষ এটা অবশ্যই জানো, প্রজনন এর জন্য সহায়তা করে, তাই না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হইতে গেলে কি জনন কোষ লাগবে না? তো জনন কোষটা এই প্রজননে সহায়তা করে। তাহলে বুঝলাম সবকিছু। পেশিয়াবরণী কোষ জ্বলন এবং সুরক্ষা দেয়। ইন্টারস্টিশিয়াল কোষ যেকোনো কোষে রূপান্তরিত হতে পারে, যেকোনো কোষের যোগান দেয়, এটাকে টটিপুটন ক্ষমতা বলা হয়। নিউরোসাইট কোষ শিকার বা আত্মরক্ষায় সহায়তা করে। সংবেদী কোষ উদ্দীপনা গ্রহণ করে এবং স্নায়ু কোষ এই উদ্দীপনাটা সারা দেহে ছড়িয়ে দেয় বা পরিবহন করে। গ্রন্থি কোষ খাদ্য গিলতে সহায়তা করে এবং চলনে সহায়তা করে, এবং জনন কোষ প্রজননে সহায়তা করে। আশা করি আমরা বুঝতে পারছি, ক্লিয়ার। এরপরে আসো, এগুলো গেলো আমাদের কোষ ভিত্তিক যে শ্রম বন্টন সেটা। এখন আমাদের যে শ্রম বন্টন শিখতে হবে সেটা হচ্ছে আঙ্গিক শ্রম বন্টন। আঙ্গিক শ্রম বন্টন, আঙ্গিক বলতে মানে এই হাইড্রার কোন অঙ্গটা কোন কাজ করে আসলে। হাইড্রার যে মুখছিদ্র, মুখের যে ছিদ্র, এটা খাদ্য গ্রহক, অর্থাৎ এটা দিয়ে হাইড্রা কি করে, এই মুখছিদ্র দিয়ে খাবার খায়, খাবার গ্রহণ করে। হাইড্রার উপরে যে যে চুলের মতো অংশ দেখতে পারতেছো না, এই যে চুলের মতো অংশ, এটাকে বলা হয় কোর্সিকা। কোর্সিকার কাজ কি? কোর্সিকার কাজ হচ্ছে ওইটা চলনে সহায়তা করবে এবং শিকার ধরতে সহায়তা করবে, ক্লিয়ার? আচ্ছা, এই কোর্সিকার সাহায্যে কিন্তু হাইড্রা চলনে সহায়তা করে। কিভাবে সহায়তা করে সামনে দেখবো, সামনে আরেকটু ডিপলি দেখবো। আচ্ছা, সিলেন্টেরন। সিলেন্টেরন মনে হচ্ছে যে হাইড্রার দেহের যে ওই যে ফাঁকা যে জায়গাটা, তাই না, একদম মাঝ বরাবর ফাঁকা জায়গাটা, ওটাকে বলা হচ্ছে সিলেন্টেরন। এবং এটাকে গেস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়, কেন? ওইখানে খাদ্য পরিপাক হয়। সিলেন্টেরনে কি হয়, খাদ্য পরিপাক হয়, এই জন্য এটাকে গেস্ট্রোভাস্কুলার কেভিটি বা গেস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। এপিডার্মিস, হাইড্রার দেহের একদম বাইরের যে লেয়ারটা বা বাইরের যে ত্বকটা, এটা হচ্ছে হাইড্রাকে সুরক্ষা দেয়। শেষ। হাইড্রার দেহে গেস্ট্রোডার্মিস একদম ভেতরের ত্বক, এটা খাদ্য পরিপাকেও সহায়তা করে, ঠিক আছে? ওই যে সিলিন্ড্রনে খাদ্য পরিপাক হয়, ওইটা ঘিরে রাখে তো গেস্ট্রোডার্মিস, ওইটা গেস্ট্রোডার্মিস হচ্ছে খাদ্য পরিপাকে সিলিন্ড্রনকে সহায়তা করে। মেসোগ্লিয়া, এটা এক ধরনের কঙ্কালের মতোই কাজ করে বলা যায়, কারণ ওই যে অকোষীয় তরল পদার্থ থাকে। আর মেসোগ্লিয়াকে আসলে বলা হয় যে কঙ্কালের মতো কাজ করে আর কি। কঙ্কাল তো না, আসলে কঙ্কালের মতো কাজ করে ওইটাই। আর পাদচাক কি, পাদচাকটি হচ্ছে হাইড্রার দেহের একদম নিচের অংশ, এই যে সাদা অংশ দেখা যাচ্ছে নিচে, এই অংশটা হচ্ছে পাদচাকতি। এই পাদচাকতিটা কি করে, হাইড্রা যদি কোনো কিছুর সাথে লেগে থাকতে, আটকে থাকতে, ঝুলে থাকতে সহায়তা করে। বুঝতে পারছি? পায়ের মতো আর কি কাজ করে সহজ কথায়। যাই হোক, মুখচিত্র খাবার খাওয়াতে সহায়তা করে, কোর্সিকা চলাফেরা শিকারে সহায়তা করে, শিকার ধরতে সহায়তা করে, সিলিন্ডার খাদ্য পরিপাকে সহায়তা করে, এপিডার্মিস সুরক্ষা দেয়, মেসোগ্লিয়া কঙ্কালের মতো কাজ করে, এক্সোডার্মিস খাদ্য পরিপাকে সহায়তা করে সিলিন্ডারের পাশাপাশি, এবং পাদচাকতি দিয়ে হচ্ছে গিয়ে যে আটকে থাকে হাইড্রা বা কোথাও আটকে রাখতে এবং চলনেও কিন্তু সহায়তা করে। পাদচাকতি ইন্ডিভিজুয়ালি চলনেও সহায়তা করে। তাহলে আমাদের টোটাল কোষভিত্তিক শ্রমবন্টন বলো বা আঙ্গিক শ্রমবন্টন বলো, এগুলো তো শেষ। অর্থাৎ আমাদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস এবং শ্রমবন্টন ইন ডিটেইল আমরা শেষ করে ফেলেছি। এখন 3 নম্বর পার্ট, নিউরোসাইটের গঠন সম্পর্কে আমরা একটু পড়বো। দেখো, নিউরোসাইটের গঠনে কি কি জিনিস আছে মনে রাখবা। নিউরোসাইট কোষের গঠন দুই অবস্থায় দেখা যায়, একটা হচ্ছে বদ্ধ অবস্থা, একটা হচ্ছে সূত্রক নিক্ষিপ্ত অবস্থা। অর্থাৎ একটা বন্ধ অবস্থায় থাকবে, একটা খোলা অবস্থায় থাকবে। এই দুইটা চিত্রই তোমাকে আগাতে হবে অবশ্যই। আর তুমি যদি একেবারেই না পারো, তখন তুমি একটু খোলা চিত্রটা আঁকার চেষ্টা করবে, অর্থাৎ সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় যে চিত্রটা আছে সেই চিত্রটা পরীক্ষার হলে আঁকিয়ে দেওয়ার চেষ্টা করবা। আর দুইটা আঁকানোটা অবশ্যই উচিত। যদি না পারো, অন্তত বদ্ধ অবস্থা না, সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় যেটা আছে নিউরোসাইট কোষের গঠন, সেটা এখানে একটু চেষ্টা করে দাও, হ্যাঁ? আচ্ছা, তো হাইড্রার দেহে অসংখ্য নিউরোসাইট কোষ থাকে অনেক সময়, এবং এই নিউরোসাইট কোষগুলা খাবার ধরতে, মূলত শিকার ধরতে সহায়তা করে, এবং হাইড্রাকে শিকার ধরা এবং ওই যে সুরক্ষা, আত্মরক্ষায় সহায়তা করে। কিভাবে সহায়তা করে আমরা একটু দেখি। এই নিউরোসাইট কোষগুলো একটু খেয়াল করো। নিউরোসাইট কোষগুলোর মধ্যে একদম বাইরের যে লেয়ারটা, ওইটাকে বলা হয় নিউরোসাইট। এই নিউরোসাইটের ভেতরে, হ্যাঁ, এই নিউরোসাইটের ভেতরে অবস্থান করে নেমাটোসিস্ট, এবং এই নেমাটোসিস্টের ভেতরে দুনিয়ার যা আছে অনেক কিছু থাকে। বাট থাকে, বার্ব, বারবিয়ল থাকে, এগুলো হচ্ছে কাটার নাম। হাইড্রাদের যে বিভিন্ন কাটা, এই কাটাগুলোকে বলা হয় বার্ব বা বারবিয়ল। ছোট বড় কাটা নামে আলাদা আছে, হ্যাঁ। এবং লেসতন্তু দেখা যায়, এবং ওইখানে হচ্ছে গিয়ে যে আই থিঙ্ক এটা নিউক্লিয়াস দেখা যায়। এবং হাইড্রার দেহে ওই যে সূত্রকগুলো দেখো তো একটু বন্ধ অবস্থায়, এই চিত্রটা সূত্রকগুলা ভেতরে আছে পেঁচানো অবস্থায়, তাই না? এবং এই যে উপরে দেখো এখানে, যে এইখানে একটা কাটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে নিউরোসেল।
কাটা না, সরি, এটা ট্রিগারের মতো কাজ করে। বন্দুকের ট্রিগার দেখো, ট্রিগার চাপ দিলে বের হয়ে আসে গুলি, ওই রকম ট্রিগারের মতো কাজ করে। এই ট্রিগারটা চাপ খাইলে ওই ভিতরে থাকা যে সূত্রকটা রয়েছে ওটা ধুম করে বাইরে বের হয়ে আসে আর কি। আর এই যে দেখা যাচ্ছে এটা ট্রিগারের পাশে, বা আমরা বলতে পারি যে এটা নিডোসিলের পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অপারকুলাম। অপারকুলাম বলতে এটা ঢাকনার মতো কাজ করে আর কি। তো মূল কথা হচ্ছে যখন শিকার আসে এবং নিডোসিলের কাছাকাছি চলে আসে, নিডোসিলে যদি ধাক্কা লাগে তখন কি হয়, নিডোসিলে ধাক্কা লাগলে অপারকুলামটা খুলে যায়, মানে ঢাকনাটা খুলে যায়। খুলে যাওয়ার পরে হচ্ছে গিয়ে যে সূত্রকটা ফুট করে বাইরে বের হয়ে আসে এবং হচ্ছে গিয়ে যে শিকারটাকে পেঁচিয়ে ফেলে আর কি, সহজ ভাষায়। এবং এখানে হচ্ছে গিয়ে যে আম, এক ধরনের রস বের করে, রস বলতে এক ধরনের কি বলা যায় ওইটাকে অজ্ঞান করার জন্য আর কি। ওইটার নামটা ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, কি একটা ছিল। তো যাই হোক ওইদিকে না যাই। সো মূল কথা হচ্ছে নিউজিল্যান্ডে আসবে, নিউজিল্যান্ডে ধাক্কা লাগলে অপর কলম খুলে যাবে, সূত্রকটা বাইরে বের হয়ে হচ্ছে গিয়ে শিকারটাকে পেঁচিয়ে ফেলবে, তাই না? এই মূল কথা হচ্ছে এটা। এটা হচ্ছে বদ্ধ অবস্থায়। আর খোলা অবস্থায় এই যে সূত্রকটা এখন দেখো তো বাইরে বের হয়ে গেছে, অপার কলম ঢাকনাটা খুলে গেছে খোলা অবস্থায়, আর নিডুসের কাঁটাটাও একটু সরে গেছে। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে যে সূত্রকটা বাইরে বের হয়ে আসছে, জাস্ট এটাই, বাকি সব সেম। নিউক্লিয়াসের জায়গায় আছে, লেসতন্তুগুলো নিজস্ব জায়গায় আছে, এগুলো তার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। তো আশা করি আমরা নিউরোসাইট কোষের গঠনটা বুঝতে পারছি। চিত্র আগাইয়া দেখাইলাম না, একদম শর্টে আমি শেষ করতে চাচ্ছি। ইন ডিটেইলে আমি পড়াতে চাচ্ছি না, যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়ালাম। একদম মূল ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ালাম। আশা করি আমরা নিউরোসাইট কোষের গঠনটা ভালো করে বুঝতে পারছি এবং কিভাবে কি কাজ করে, কিভাবে শিকার ধরে, ওইটাও আশা করি আমরা বুঝতে পারছি। এরপর দেখো, নেমাটোসিস্টের কিছু প্রকারভেদ আমাদেরকে পড়তে হবে। নেমাটোসিস্ট আসলে জিনিসটা কি, বল দেখো, এই যে বাইরের যে আবরণটা ওইটাকে বলা হচ্ছে নিউরোসাইট। এই যে একটু দেখো, এই যে বাইরের যেটা আবরণ এটা হচ্ছে নিউরোসাইট। নিউরোসাইটের ভেতরে থাকে কি, নেমাটোসিস্ট। এবং এই নেমাটোসিস্টের ভেতরে সূত্র থাকে আর কি, সূত্রক। সূত্রক থাকে, ওই যে পেঁচানো সুতা ওইটার মতো আর কি, যেটাকে বলা হচ্ছে সূত্রক। ঠিক আছে। এখন এই যে নেমাটোসিস্টের ভেতরে থাকা সূত্রক, এই নেমাটোসিস্টটা চার ধরনের হয়: পেনিট্রেন্ট, ভলভেন ভলভেন্ট, স্টেপটোলিন স্টেপটোলিন গ্লুটিনেন, স্টেরিওলিন গ্লুটিনেন। এখন দেখো পেনিট্রেন্টটা জিনিসটা কি, পেনিট্রেন্টটা একটু দেখাও তো। আকারে একটু বড় না, লম্বা নরমাল, হ্যাঁ, বাট একটু কাটা কাটা আছে। এই যে সাইডে দেখো একটু কাটা আছে, বার বা বারবেল যে থেকে একটু কাটা আছে। ভলভেন কি, ভলভেন হচ্ছে যে সবকিছু ঠিক আছে বাট একটু পেঁচানো থাকে আর কি সূত্রকগুলা। স্টেপটোলিন গ্লুটিনেন্টের দেখতে পেনিট্রেন্টের মতো হইলেও ওইটাতে কাটা থাকে। হ্যাঁ, সূত্রকে কাটা থাকে। আর স্টেরিওলিন গ্লুটিনেনটা আকারে একটু ছোট হয়, সূত্রকে কাটা থাকে না, নরমালি হয়, বাট সূত্রকটা একটু আকারে ছোট হয়। সো এটা পেনিট্রেন্ট, ভলভেন, স্টেপটোলিন গ্লুটিনেন, স্টেরিওলিন গ্লুটিনেন আমরা একটু দেখলাম। একটু বৈশিষ্ট্যগুলো জাস্ট দেখে নেই। পেনিট্রেন্টের আকার হয় অনেক বড়, ভলভেন্টের সূত্রকটা হয় পেঁচানো এবং ঘাটো হয়, ছোট হয়, মানে একটু এত লম্বা হয় না আর কি। স্টেপটোলিন গ্লুটিনেন্ট এর যে সূত্রকটা রয়েছে ওটা একটু লম্বা হইলেও বাট কাঁটাযুক্ত থাকে। ঠিক আছে, একটু লম্বা হইলেও কাঁটাযুক্ত থাকে। এবং স্টেলিয়ন গ্লুটিনেন্টের সূত্রকটা ছোট হয়। মনে রাখবো যে আমাদের পেনিট্রেন্ট যেটা আছে ওইটার সূত্রকটা একদম লাস্ট প্রান্ত, শীর্ষটা, শীর্ষ মানে হচ্ছে একদম শেষ প্রান্তটা খোলা থাকে, আর ভলভেন্টের বন্ধ থাকে। স্টেপলোইন গ্লুটিনেন্ট এবং স্টেডিওলিন গ্লুটিনেন্টেরও শেষ প্রান্তটা খোলা থাকে। এই যে পেনিট্রেন্টে খোলা আছে কিন্তু, হ্যাঁ, এবং এগুলো খোলা আছে স্টেপলোইন গ্লুটিনেন্ট বা স্টেডিওলিন গ্লুটিনেন্টের, বাট আমরা হচ্ছে গিয়ে যে এগুলো তো কলম দিয়ে আঁকা, ওই জন্য আসলে বোঝা যাচ্ছে না ঠিক করে। হ্যাঁ, এবং তরল হচ্ছে গিয়ে যে মনে রাখবো যে এখানে পেনিট্রেন্টের মধ্যে হিপনোটক্সিন নামের এক ধরনের তরল থাকে যেগুলো অজ্ঞানের কাজে ব্যবহার করা হয়। হাইড্রা অজ্ঞানের মানে শিকারকে অজ্ঞান করার জন্য এটা দেয় হিপনোটক্সিন। এবং হিপনোটক্সিনটা প্রোটিন এবং ফেনল দিয়ে, অর্থাৎ আমিষ এবং ফেনল দিয়ে তৈরি। ওই অজ্ঞান করার কথা ওই যে আগে যেটা মনে পড়তেছিল না, ওইটা হিপনোটক্সিনই ছিল। ঠিক আছে। আচ্ছা, পেঁচানো খাটো তরল হচ্ছে গিয়ে যে এখানে কোনো তরল থাকে না ভলভেন্টে। স্টেপটোলিন গ্লুটিনেন্টে আঠালো জাতীয় কিছু জিনিস থাকে, কারণ এই দেখো নাম থেকেই বুঝতে পারবে যে স্টেপটোলিন গ্লুটিনেন্ট, গ্লু, গ্লু আঠা আঠা। স্টেরিলিন গ্লুটিনেন্টের সূত্রকেও কিছুটা আঠা আঠালো থাকে। আচ্ছা, বাট হচ্ছে, বাট কি, বাট হচ্ছে এই ধরনের কাটা আজ কি, কাটা পেন্টেন্টের কাটাটা থাকে বা বাটটা থাকে। আর বলবেন স্টেপটোলিন গ্লুটিনেন্ট, স্টেরিলিন গ্লুটিনেন্টে কোনো কাটা থাকে না। কাজ, পেনিট্রেন্টের কাজ হচ্ছে শিকারকে অবশ করে ফেলা। কারণ পেনিট্রেন্ট গিয়ে কি করে শিকারকে অবশ করে ফেলে, এই যে হিপ্নোটক্সিনটা দিয়ে দেওয়ার কারণে শিকার কি হয়ে যায়, অবশ হয়ে যায় অথবা অজ্ঞান হয়ে যায়। আর বলবেন্টের কাজ কি, জাস্ট শিকারকে পেঁচিয়ে ধরা। স্টেপটোলিন গ্লুটিনেন্ট আর স্টেরিলিন গ্লুটিনেন্ট অনেকটা সিমিলার, আটকে ধরা, মানে এক কথায় আটক করা আর কি শিকারকে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আবার একটু রিভিশন দিয়ে দিই যে নেমাটোসিস্ট, নিউরোসাইট বাইরের আবরণ, নিউরোসাইটের ভেতরে থাকে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টটা চার ধরনের হয়:
পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্টেপটোলিন, গ্লুটিনিন, স্টেডিওলিন, গ্লুটিন। সবচেয়ে বড় হয় আকারে পেনিট্রেন্ট, পেঁচানো খাটো হয় ভলভেন্ট, স্টেপটোলিন গ্লুটিনটা লম্বা হয়, মানে লম্বা বলতে পেনিট্রেন্টের মতো লম্বা না, একটু ছোট হইতে পারে, কাঁটাযুক্ত হয়। এবং স্টেডিওলিন গ্লুটিনটা একটু খাটো হয়, কোনো কাঁটা থাকে না, সূত্রকটা একটু খাটো হয়। পেনিট্রেন্টের একদম শেষ প্রান্ত শীর্ষটা হয় খোলা, ভলভেন্টের বন্ধ। স্টেপটোলিন গ্লুটিন এবং স্টেরিলিন গ্লুটিনেন্টেরও খোলা থাকে। তরল যদি বলো, পেনিট্রেন্টে এক ধরনের বিষাক্ত তরল পাওয়া যায় যেটাকে বলা হয় হিপ্নোটক্সিন। এটা হচ্ছে গিয়ে যে হাইড্রা অজ্ঞান করার জন্য, শিকারকে অজ্ঞান করার জন্য বা অবশ করার জন্য ব্যবহার করে। এটা প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি একটা তরল। আর বলবেন স্টেপটোলিন গ্লুটেন বা স্টেডিওলিন গ্লুটেনটি কোনো তরল থাকে না। তবে হ্যাঁ স্টেপটোলিন গ্লুটেন এবং স্টেডিওলিন গ্লুটেনটি আঠা জাতীয় কিছু পদার্থ থাকে। তরল বলা যায়, আঠা জাতীয় তরল থাকে আর কি। বলবেন কোনো তরল তরল কিছুই থাকে না, ওটা জাস্ট পেছানো থাকে। বাট বাট মানে হচ্ছে কাটা। পেনিটেন্টে শুধুমাত্র কাটা থাকে, আর কোনোটাতে কাটা থাকে না। কাজ যদি বলি, পেনিটেন্টের কাজ হচ্ছে শিকারকে অবশ করা, বলবেন্টের কাজ হচ্ছে পেঁচিয়ে ধরা, স্টেপটোলিন গ্লুটিনের কাজ হচ্ছে আটক করা, এবং স্টেরিলিন গ্লুটিনের কাজ হচ্ছে আটক করা। শেষ, নেমাটোসিস্টের প্রকারভেদ আমরা একদম পড়ে ফেললাম। তাইলে দুইটা জিনিস আর রয়েছে, হাইড্রার চলন এবং হাইড্রার মিথজীবিতা। খুবই সহজ। হাইড্রার চলন মানে হচ্ছে হাইড্রা কিভাবে চলাফেরা করে আর কি, দুইভাবে চলাফেরা করে। আরো অনেক ধাপ আছে, আরো অনেক কিছু আছে হাইড্রা, ঠিক আছে। বাট সবচেয়ে বেশি যেটা চলন আসে সেটা হচ্ছে এই দুই ধরনের চলন, লুপিং এবং সমারসল্টিং, ঠিক আছে। লুপিং মানে হচ্ছে লুপ তৈরি করবে, এরকম লুপ তৈরি করবে। দেখো আমি একটু দেখাই। হাইড্রা এ অবস্থানে ছিল, হাইড্রা কি করছে, তার মুখটা একদম নিচে এনে বিয়ের সাথে বি অবস্থানে তার কষিয়া গুলা লাগাইছে। লাগানোর পরে সে কি করছে জানো, সে হচ্ছে গিয়ে তার যে পাদজাক্তির যে অংশটা বা পেছনের অংশটা, এ থেকে সে সি তে একটু কাছে এনে ফেলছে। হ্যাঁ, উল্টা ইউ আকৃতির করে ফেলছে আর কি। এ থেকে সি তে চলে আসছে, এরপরে এটা সুন্দর করে দাঁড়িয়ে গেছে। এটাকে বলা হয় লুপিং, মানে লুপ তৈরি করে চলা। একটা লুপ তৈরি হয়ে এতে, এবং এটা ধীর গতির হচ্ছে গিয়ে যে প্রসেস, এবং এতে দূরের দূরত্ব অতিক্রম করার জন্য এই প্রসেসটা হাইড্রা অবলম্বন করে। সমারসল্টিং মানে হচ্ছে যে ডিগবাজির মতো আর কি, ডিগবাজি দিয়ে দিয়ে দুইটা লুপ তৈরি করে এই প্রসেসে, একবারে দুইটা লুপ। এবং এই প্রসেসটা হচ্ছে দ্রুত, অর্থাৎ দ্রুত হাইড্রা হাঁটতে পারে, বাট কাছের দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা এই সমারসল্টিং বা ডিগবাজি প্রসেসটা ইউজ করে। যেমন এতে হাইড্রা ছিল দাঁড়ানো, ওর কোর্সিকা গুলা বিতে আনছে। হ্যাঁ, এরপরে কি করছে, ও একদম পাটা উপরে তুলে দিছে, পা বলতে পাদশক্তি, যে লাস্টের নিচের অংশটা শরীরের উপরে তুলে দিচ্ছে, বিয়ের উপরে। এরপর একদম ডিগবাজির মতো দিয়ে পাটা আবার সামনে আগাইছে, সিতে নিচে নেওয়ার পরে সুন্দর করে আবার দাঁড়াই গেছে। সো এটা হচ্ছে এই যে দুইবার, একবার দেখো এই জায়গায় একবার ডিগবাজি খাইলো, এই জায়গায় আর একবার ডিগবাজি খাইলো। সো দুইবার ডিগবাজি খায়, দুইটা লুপ তৈরি করে। দ্রুত এবং কাছের দূরত্ব অতিক্রম করার জন্য সমারসল্টিং হাইড্রা ব্যবহার করে। লুপিং কখন ব্যবহার করে, একটা লুপ ধীর ধীর গতিতে যাওয়ার জন্য এবং দূরের দূরত্ব অতিক্রম করার জন্য। কেন দূরের দূরত্ব অতিক্রম করার জন্য ধীর গতিতে যায়, কারণ হাইড্রা মন চায় ভাই আস্তে আস্তে রেস্ট কইরা কইরা যাবো, এত আমার টেনশন নেই, এত প্যারা নেই, আমি রেস্ট কইরা কইরা যাবো, ঠিক আছে। তো দুই ধরনের চলন, লুপিং এবং সমারসল্টিং। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, ক্লিয়ার। এবার দেখো লাস্ট যেটা আমাদের, সেটা হচ্ছে হাইড্রার মিথজীবিতা। এরপর আমরা একটু সিকিউ সলভ করবো। হাইড্রার মিথজীবিতা, মিথজীবিতা মানে বোঝায় কি জানো, মিথজীবিতা মানে হচ্ছে যে, যে দুইটা প্রাণী যদি একে অপরের সাথে থেকে একে অপর যদি উপকৃত হয়, সহজ ভাষায় বলছি, যে দুইটা প্রাণী ধরো একসাথে আছে, একসাথে থাকে দুইটা প্রাণী একজন আরেকজনের দ্বারা যদি উপকৃত হয়, তখন আমরা এটাকে বলি মিথজীবিতা। যেমন হাইড্রার দেহে, হাইড্রা শৈবাল খায়, খাওয়ার পরে ওই শৈবালটা তার দেহে কিন্তু সে হচ্ছে পরিপাকে অংশ নেয় না, মানে ওই শৈবালটাকে সে একদম পরিপাক করে না, শৈবালটা তার দেহের ভিতরেই থেকে যায়। তবে এর কারণে হাইড্রা উপকৃত হয়, শৈবালটা উপকৃত হয়। একটা এক্সাম্পল দিই, যেমন ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা নামের একটা হাইড্রা, এবং জক্লোরেল্লা এই নামের একটা শৈবাল কি করে, হাইড্রা শৈবালটাকে খায়, খাওয়ার পরে হাইড্রার দেহের ভেতরে শৈবালটা থাকে। এতে হাইড্রার কি উপকার হয় এবং শৈবালে কি উপকার হয়, দেখো। শৈবালে হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি দুইটা বিক্রিয়া করে C6H12O6 চিনি এবং অক্সিজেন তৈরি করে হাইড্রাকে দেয়, ঠিক আছে। চিনি বলতে এখানে গ্লুকোজ আর কি, ঠিক আছে, গ্লুকোজ আর কি। তো যাই হোক, এরপরে এই শৈবাল, হ্যাঁ, হাইড্রাকে খাদ্য প্রদান করে, ঠিক আছে, এবং অক্সিজেন দেয়, এবং হাইড্রার দেহের যে অপ্রাচ্য খাদ্য এগুলা খেয়ে ফেলে শৈবাল, তো বর্জ্য প্রসারণেও কাজে দেয়। এছাড়াও হাইড্রা শৈবালকে কি দেয় তাহলে, হাইড্রা শৈবালকে নিজের দেহে আশ্রয় দেয়, এবং খাবার খাওয়ার জন্য বিভিন্ন কাঁচামাল দেয়, এবং হাইড্রা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ে ওইটা শৈবাল গ্রহণ করতে পারে, ক্লিয়ার। তো কার্বন ডাই অক্সাইডটা সরবরাহ করে। আশা করি বুঝাইতে পারছি।
এরপর দেখো এখন কোয়েশ্চেন সলভ করতে আসি। তাহলে আমাদের সবগুলা পার্ট আমরা খুব ভালো করেই একদম পড়ে ফেলছি। আমাদের আশা করি আর কোনো সমস্যা নেই। এপিডার্মিস ওকে এক্সট্রাডার্মিস পড়ছি, শ্রম বন্টন পড়ছি, নিউরোসাইটের গঠন পড়ছি, হেমাটোসিস্টের প্রকারভেদ পড়ছি, হাইড্রার চলন পড়ছি, হাইড্রার মিথজীবিতা পড়ছি, সব শেষ। এ টু জেড আমাদের কমপ্লিট আশা করছি। হ্যাঁ, এখন দেখো নিডারিয়া পর্বের এক প্রজাতির প্রাণী আছে, যশোর বোর্ড 2023 কোয়েশ্চেন। নিডারিয়া পর্বের প্রাণীর নাম হচ্ছে হাইড্রা, যার আত্মরক্ষার জন্য এক বিশেষ ধরনের কোষ ব্যবহার করা হয়। আত্মরক্ষার জন্য যে কোষটা ব্যবহার করে সেটা হচ্ছে নিউরোসাইট, নট নিডো নেমাটোসিস। নেমাটোসিস হচ্ছে নিউরোসাইটের ভেতরের একটা অংশ, নট নিউরোসাইট। নিউরোসাইট হচ্ছে ওই কোষ, কোষের নাম। নেমাটোসিস একটা অংশ জাস্ট। আবার এই প্রাণীটার একটা অন্যান্য বৈশিষ্ট্য হলো তাদের দেহে শ্রমবন্টন বিদ্যমান। হ্যাঁ, শ্রমবন্টন আছে। দুই ধরনের শ্রমবন্টন দেখা যায়। একটা হচ্ছে কোষীয় শ্রমবন্টন, আর একটা হচ্ছে অঙ্গ মাত্রা, মানে অঙ্গ শ্রমবন্টন বলা যায়, আঙ্গিক শ্রমবন্টন বলা হয়। সো এই শ্রমবন্টন গুলো সুন্দর করে দেখা বা 7 ধরনের দেখা যায়। হ্যাঁ, সুন্দর করে ডিটেলসে লিখে দিতে পারো। প্রাণীটির বিশেষ কোষের গঠন ব্যাখ্যা করো। এই যে নিউরোসাইটের গঠন খুব সুন্দর করে দেখাইছি, বদ্ধ এবং খোলাটা দুইটাই দেখাবা এইরকম চিত্র এঁকে। শেষ, আর কিচ্ছু লাগবে না স্যার, খুবই ইজি। নিরারিয়া পর্বে এক প্রজাতি প্রাণী আছে, এই সেম কোয়েশ্চেনটা। শ্রমবন্টন বিদ্যমান বলছে, শেষ বাক্যটি বিশ্লেষণ করে যে শ্রমবন্টন, দুই ধরনের শ্রমবন্টন দেখা যায়। হ্যাঁ, এবং শ্রমবন্টন গুলো তুমি ব্যাখ্যা করবা। পারবা না? পারবা না। নিজ গ্রুপ নাইস, নিজ গ্রুপ নাইস, নিউরোসাইট জনন কোষ। ঠিক আছে, নিউরোসাইট জনন কোষ। এরপরে হচ্ছে গিয়ে যে আর কি কি আছে বলতো? নিউরোসাইট জনন কোষার পরে কি ছিল? স্নায়ু কোষা ছিল, সংবেদী কোষা ছিল, তারপর হচ্ছে গিয়ে পেশি আবরণী কোষা ছিল, গ্রন্থি কোষা ছিল, স্নায়ু কোষা ছিল, ইন্টারস্ট্রিয়াল কোষা ছিল, সংবেদী কোষা ছিল। সবগুলো আমরা ডিটেলসে লিখবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। আর পাশাপাশি যেহেতু বলছো শ্রমবন্টন আর দুইটা কথা উল্লেখ করেছে, সেহেতু তোমার কাজ হবে তুমি আঙ্গিক শ্রমবন্টনটা একটু হালকা পাতলা উল্লেখ করে দিবে এবং কোষভিত্তিক শ্রমবন্টনটা ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, ওকে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিছু লাগবে না আশা করি। ঠিক আছে, এরপর দেখো শ্রমবন্টন শেষ আমাদের। এটা তো আমাদের শেষ হয়ে গেল যশোর বোর্ড 2023 কোয়েশ্চেন। একাদশ শ্রেণীর ছাত্রী মেধা জীববিজ্ঞান ক্লাসে দ্বিস্তরী শান্ত স্বভাবের একটি প্রাণী সম্পর্কে জানতে পারলো। আচ্ছা, হাইটের দ্বিস্তরী আছে, এর এপিডার্মিস আছে, গেস্ট্রোডার্মিস আছে, মাঝখানে মেসোগ্লিয়ার পরিবর্তে, মানে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া আছে আর কি। তো যাই হোক, দ্বিস্তরী প্রাণী হাইড্রা। এরা কলা সংগঠন মাত্রা, কলা সংগঠন মাত্রা। এরা কলা সংগঠন মাত্রার মানে হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে যে এরা এদের দেহে কোষ আছে এবং এদের দেহে টিস্যু আছে, এই দুইটা। হাইটার দেহ কিন্তু কোষ এবং টিস্যু মাত্রা, অর্থাৎ এটা দ্বিস্তরী প্রাণী, কোষ এবং টিস্যু আছে এদের দেহে। এটাকে বলা হচ্ছে কলা সংগঠন মাত্রার হলেও এদের দেহে উন্নত প্রাণীদের নিয়ে শ্রমবন্টন আছে। হ্যাঁ, ওই যে সাতটা সাতটা আর কি বলবো, আর বলবো 7টা কোষের নাম বলছে না সুন্দর করে, ওটা ডিটেলস রেখে দিবা। সে আরো জানতে পারলো এরা শৈবালে মিথজীবিতা প্রদর্শন করে। খুব সুন্দর করে পড়াইছে কিন্তু শৈবালে মিথজীবিতা, খুব সুন্দর করে পড়াইছি। ঠিক আছে, যে জোক্লোরিল্লা ভেরিডিসিমা। ঠিক আছে, এবং হাইডা হচ্ছে যে, এরপরে ওটা হচ্ছে আরেকটা কি ছিল জানি বৈজ্ঞানিক নামটা বলতো? শৈবালেরটা কি ছিল? শৈবালটা ছিল জোক্লোরিল্লা ভেরিডিসিমা এবং ক্লোরোহাইড্রা। জোক্লোরিল্লা ভেরিডিসিমা এবং ক্লোরোহাইড্রা, আই থিংক উল্টা বলেছিলাম মনে হয়। ভিডিসিমা কার সাথে, হাইড্রার সাথে নাকি শৈবালের সাথে? আমার তো মনে হয় যে আহ শৈবালের সাথে ভিডিসিমা আছে, হাইড্রা ক্লোরোহাইড্রেট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখো একটু একটু চেক করে এটা। ছোটখাটো জিনিস। মিথজীবিতা খুব সুন্দর করে দেখাইছি। মিথজীবিতা মানে হচ্ছে দুজন একসাথে থাকবে বাট উভয়ই উপকৃত হবে। হাইড্রার বহিঃত্বক এবং অন্তত্বকে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান আছে। প্রাণীটির দেহ বিদ্যমান দুটি কোষস্তরে পার্থক্য লেখ। কোষ বিদ্যমান, এই কোষগুলো নামের দিক থেকে কিছু মিল এবং কিছু অমিল রয়েছে। আচ্ছা, বহিঃত্বক এবং অন্তত্বকে বিভিন্ন ধরনের কোষ আছে। বহিঃত্বক, হ্যাঁ ওই যে বহিঃত্বকে আছে কি, বহিঃত্বকের মধ্যে অর্থাৎ এপিডার্মিস বোঝানো হচ্ছে, বাহিরের ত্বক, সবচেয়ে বাহিরের ত্বক। এপি মানে সবচেয়ে বাইরে, এপি মানে বাইরে। তো বাইরের ত্বকে হচ্ছে গিয়ে যে সাত ধরনের কোষ ছিল। আর ভেতরের ত্বক যেটা আছে অন্ততক, সেখানে 5 ধরনের কোষ ছিল। প্রথম 2 ধরনের কোষ অর্থাৎ অর্থাৎ নিউরোসাইট এবং জনন কোষ বাদে বাকিগুলা গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ। হ্যাঁ, এবং নিউরোসাইট ছিল, সরি নিউরোসাইট না। আর পরে হচ্ছে গিয়ে যে জনন কোষ ছিল, পেশি আবরণী কোষ ছিল, এগুলা এগুলো হচ্ছে অন্ততকের কোষ। আর বহিঃত্বকের কোষ হচ্ছে নিউরোসাইট, জনন কোষ, সরি নিউরোসাইট এবং হচ্ছে গিয়ে যে জনন কোষ সহ। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। খুবই সহজ, দুইটা কোষস্তর। আচ্ছা, শিক্ষক ক্লাসে দ্বিভ্রূণস্তরী একটি প্রাণী। হ্যাঁ, হাইড্রাই তো দ্বিভ্রূণস্তরী। মেসোডামে পরে যে মেসোগ্লিয়া থাকায় দ্বিভ্রূণস্তরী হয়ে গেছে আর কি। যদি মেসোডাম থাকতো তাহলে ত্রিভ্রূণস্তরী হইতো।
প্রাণীটির চলনে ভিন্ন প্রকৃতি রয়েছে, এর মধ্যে একটি লুপ এবং দুটো লুপ গঠনের মাধ্যমে চলন উল্লেখযোগ্য। লুপ এবং দুইটা লুপ, একটা লুপ গঠন করে লুপিং চলনে, দুইটা লুপ গঠন করে সোমারসল্টিং চলনে। তিনি আরো বলেন যে চলনে প্রাণীটির কোষ বা কোষীয় অণুগুলোর বিশেষ ভূমিকা, অঙ্গাণুগুলোর ভূমিকা রয়েছে। অবশ্যই অবশ্যই পেশিয়া বর্ণী কোষ চলনে সরাসরি ভূমিকা পালন করে, পাদশক্তিও কিন্তু পালন করে। সো তাই না, উদ্ভিদগুলিত চলনের দুইটা প্রকারের মধ্যে তুলনা লুপিং এবং সোমারসল্টিং এর তুলনা করবা, পড়াইছি না, পড়াইছি। আচ্ছা, দেখো, দ্বিস্তরী প্রাণীদের দেহে বিশেষ এক ধরনের কোষ থাকে যার অভ্যন্তরে পেঁচানো সুতাযুক্ত থলের ন্যায় একটি অঙ্গাণু থাকে। ইয়েস, নিউরোসাইটের কথা বলা হচ্ছে। প্রাণীদের অভ্যন্তরে ভিন্ন প্রজাতিভুক্ত এক ধরনের সবুজ জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে। মিথজীবীদের কথা বলা হচ্ছে। অঙ্গাণুর প্রকারভেদ বর্ণনা করো, উল্লিখিত অঙ্গাণুর প্রকারভেদ বর্ণনা করো। কোনটা উল্লিখিত অঙ্গাণুর প্রকারভেদ বলছে? প্রাণীদের অভ্যন্তরে ভিন্ন প্রজাতি এক ধরনের সবুজ ঘনিষ্ঠভাবে উল্লিখিত অঙ্গাণুর প্রকারভেদ বর্ণনা করো। দেহে বিশেষ ধরনের কোষ বিদ্যমান যার অভ্যন্তরে পেছনে, অর্থাৎ এখানে তোমাকে নিউরোসাইটের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ওটা পারবা না নিউরোসাইট সুন্দর করে লিখতে? আর বলছে দুটি জীব যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ মৃতজীবিতার কথা বলা হচ্ছে, এটা ইনশাআল্লাহ পারবা। গ্রিক পুরাণে বর্ণিত দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী ধীর গতিতে সম্পূর্ণ চলন প্রদর্শন করে, হাইড্রা। এবং ধীর গতিতে যে চলে, ধীর গতিতে চলে, ওইটা হচ্ছে লুপিং চলন। ধীর গতিতে ও বেশি দূরত্ব অতিক্রম করে, আর বেশি গতিতে কম দূরত্ব অতিক্রম করে, একটু উল্টা, বুঝছো? আর যখন ধীর গতি বলবে তখন লুপিং, বেশি গতি বললে সোমারসল্টিং। সো এটা লুপিং এর কথা বলা হচ্ছে। উল্লিখিত চলন কোনটা? লুপিং। লুপিং চিত্র সহ দেখাই দিবা, আমি দেখাইছি অলরেডি। এটা একটু উলট হয়ে গেছে, আমি জাস্ট পরে দেখাই। গ্রিক, আচ্ছা সেম বলছে পর্যায়ে কাজ শ্রম বন্টন করে, প্রাণীটা কোষ পর্যায়ে কাজ বন্টন। আচ্ছা, ওই যে কোন কাজ, কোনটার কি কাজ, অর্থাৎ ওই যে এপিডার্মিসের কি কাজ, হ্যাঁ, জননকোষের কি কাজ, নিউরোসাইটের কি কাজ, ওগুলো একটু সুন্দর করে লিখে দিবা। হ্যাঁ, 7টা কোষ পড়াইছি, 7টা লিখে দিলে হয়ে যাবে। তো শেষ। সিলেট বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019, এটা শেষ করলাম। সেন্ড অফ দ্য ডে, আমাদের হাইড্রা পুরাপুরি একদম এ টু জেড আমরা শেষ করে ফেলেছি স্যার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। দেখা হবে অন্য একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।